শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চান না। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা টেনে হিসড়ে তাকে গাড়িতে তোলে। সেই কাহিনী, সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারেক জিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে, জনগণকে ধোঁকা দিয়েছে। এজন্য বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, যেহেতু অবশেষে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান। কেন? ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্বই যেন স্বীকার করলেন ভদ্রলোক। মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান, তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার। শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় বসছেন, তারপরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাসের পর পর্দার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেট, একটি এস্টাবলিশমেন্ট। কে তারা? তাদের উদ্দেশ্য কি কিছুটা হলেও তারেক রহমানের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। তারেক জিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে, জনগণকে ধোঁকা দিয়েছে। এজন্য বিএনপিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, যেহেতু অবশেষে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। দর্শক আপনারা জানেন যে বিএনপি গত বছরের 5 আগস্ট থেকে প্রচারণা চালিয়ে আসছে তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে। আবার তারা একদম অফিসিয়ালি বলে আসছে, এই যে ঘর প্রথমে বাড়িধারায়, তারপরে গুলশানে, এই যে ঘর রেডি করছি, বাসা রেডি করছি, রং করছে, পরিষ্কার করছে, ডুপ্লেক্স বাড়ি, একতলা বাড়ি, অমুক তমুক হ্যাং ট্যাং নানান কিছু হাইপ তৈরি করছে যে তারেক রহমান আসবে, সব কিছু রেডি, যে কোনো সময় আসবেন। তো এই যে তারেক রহমান আসবেন, এই যে চাপাবাজি, এই যে মিথ্যাচার, এটার ডেভেলপমেন্টটা অথবা এটার এভলিউশনটা, বিবর্তনটা একটু দেখেন। যতদিন পর্যন্ত তারেক রহমানের নামে মামলা ছিল ততদিন বলতো যে আইনি প্রক্রিয়া শেষ হলে, মামলা শেষ হলে তিনি আসবেন। তা মামলা শেষ, কোনো মামলা, সব মামলা থেকে খালাস। তারেক রহমানকে এখন ভুলেও কোর্টের বারান্দাও যেতে হবে না, একদম ফ্রি ফ্রম অল কেসেস ফাইল বাই হাসিনা অর 111 রেজিম। প্রায় 17-18 বছর পর সব মামলা মুক্ত তারেক রহমান, আইনি বাধা দূর হয়ে গেল। তা এখন তার বলতে পারে না যে মামলার কারণে আসছেন না, মামলা শেষ হলে। তারপরে বলছেন যে কোনো সময় আসবেন, যে কোনো সময় আসবেন। এবং তার ঘনিষ্ঠজন কেউ যদি তাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতো যে ভাই কবে আসবেন, তখন বলতো যে আম্মা লন্ডন আসবেন, আমি কিভাবে যাই, ডাক্তার দেখান হলে তারপরে ভেবে দেখবো। তা এই যে কথাগুলো, এগুলো ছিল সব মিথ্যা। এখন কি দেখা গেল যে আম্মা লন্ডনে আসছিল, তিনি দেশে গেছেন, তারেক রহমান দেশে যায়নি। তাহলে তখন কেন বলছিলেন যে আম্মা চিকিৎসা করতে আসবে, এই অবস্থা কিভাবে যাই? অথচ খুব স্বাভাবিক হিসাব ছিল যে তিনি যাবেন, আবার তার আম্মা লন্ডনে আসলে তিনি তার সাথে লন্ডনে আবার আসবেন, আবার যাবেন, সমস্যা কি? লন্ডনে যাওয়া আসলে অসম্ভব? এরপরে শুধু ডেটটা, ঈদের পর তারেক রহমান দেশে ফিরবেন, মে মাসে দেশে ফিরবেন, জুন মাসের মধ্যেই দেশে ফিরবেন। তারপরে হাইপ তৈরি করলো যে 5 আগস্ট দেশে এসে তারেক রহমান উদযাপন করবেন, 5 আগস্ট বিএনপি এই করবে সেই করবে, আর সেই অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন। তারপরে 5 আগস্ট গেল যে অগাস্টের মধ্যে আসবেন, তারপরে সেপ্টেম্বরের মধ্যে আসবেন, অক্টোবরের মধ্যে আসবেন, নভেম্বরের শেষের দিকে আসবেনই। নভেম্বরও গেল, নভেম্বরের শেষের দিকে এসে খালেদা জিয়ার চূড়ান্ত সংকটময় সময় এসে তারেক রহমান জানিয়ে দিলেন যে এটা আমার একক সিদ্ধান্তের বিষয় নয়। তাহলে এতদিন যে এই যে আম্মা আসলে তারপরে যাব, ঈদের পরে যাব, রোজার পরে যাব, অমুক তমুক, এইসব কথা বিএনপি কেন বলেছে? মানে জাতির সাথে প্রতারণা করেছে, জনগণকে ভুল বুঝিয়েছে। এখানে জনগণ বলতে সাধারণ জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই। তারেক রহমান একজন ব্যর্থ নেতা, তিনি 5 আগস্টের পর দেশে আসতে পারেননি, এর মানে তিনি অযোগ্য নেতা, তিনি এদেশের জন্য কখনো কোনো কাজ করতে পারবেন না, এটা বোঝা হয়ে গেছে। একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের সুফল পাওয়ার জন্য, ফল খেতে যে টাইমে আসা দরকার সেই টাইমে তারেক রহমান আসতে পারেননি। অতএব তারেক রহমান শেষ। জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই, কিন্তু বিএনপির লোকজনের আগ্রহ আছে। বিএনপির লোকজন আশায় বসে আছে যে তারেক রহমান আসবেন, বাংলাদেশ আসবেন। এখন বাংলাদেশ বলতে এখানে বিএনপি, তারা এয়ারপোর্টে যাবেন, লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে, এরকম একটা আগ্রহ বা এরকম একটা স্বপ্ন বিএনপির লোকজন দেখছে। সে বিএনপির লোকজনকে তো আপনারা প্রতারিত করেছেন, ধোঁকা দিয়েছেন। তাদেরকে এতদিন বলছেন এই যে আসবে আসবে আসবে, কিন্তু আসে নাই। তাহলে আপনি কেন বলছেন? এটা তারা কি বোঝা যায় যে আপনারা প্রতারণা করেছেন? এভাবে প্রতারণা করে দল চালানো যায় না। দলের লোকজনই হতাশ হয়ে পড়েছে, তারেক রহমান আসবেন, এতদিন ফাও আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। আর জনগণ তো আগেই বর্জন করেছে, তারেক রহমান অকার্যকর নেতা, প্রমাণ। বিপ্লব হয়েছে, দেশে আসতে পারেনি। বিএনপি চাঁদাবাজি করছে, চাঁদাবাজির বিরুদ্ধে তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছে।
যে এটা চলতে দেওয়া যাবে না, এটা সহ্য করা হবে না, কিন্তু দেখা গেছে তার হুঙ্কারের পর চাঁদাবাজি আরো বেড়ে গেছে। এবার তারেক রহমানের কথায় 1 টাকা চাঁদা খাওয়া থেকে বিএনপি বিরত থাকেনি, কারণ তার কথায় আরো বেড়েছে। তো এইসব কারণে তারেক রহমান আসলে সাকসেসফুল কোনো নেতা না, তার কোনো সাকসেস নাই। এখন মনে মনে আসলেই ছিল ভারতের সিগন্যাল পাওয়া লাগবে বা আরো অনেক বিষয় আছে, কারণ সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই, এটা সরকার স্পষ্ট করেছে। সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই, প্রেস সচিব বলে দিয়েছে যে সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ নাই দেশে আসতে, এবং সরকার সর্বাত্মক সহায়তা করবে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। তাহলে তারেক রহমান দেশে আসেন না, দেশে আসার সিদ্ধান্ত অন্য কারোর উপর নির্ভর করে, কার উপর? ভারত এবং বিএনপির উপর, তার দলের উপর এবং ভারতের উপর। এই দুই অ্যাক্টর তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না বলে তিনি আসতে পারছেন। হয়তো বা তার এখন দেশে আসতে মন চায় মায়ের পাশে দাঁড়াতে, এটা আমরা বিশ্বাস করি। এখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা বলা হচ্ছে, যদি একটু স্থিতিশীল হন, নেওয়ার মতো পরিস্থিতি থাকে, কারণ এটাও আবার কোনো নাটক কিনা পলিটিক্যাল, এটাও মাথায় রাখতে হবে। কারণ খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় লন্ডনে নিয়ে তো কোনো লাভ নেই। আমরা কিছুটা বুঝিত, বড় বড় ডাক্তার অনেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, খালেদা জিয়ার এই অবস্থায় লন্ডন ক্লিনিক বা কোনো বিখ্যাত হসপিটালে নিয়ে কোনো লাভ নেই। যেমন না যে যেটা এভার কেয়ারে পাওয়া যায় না, লন্ডনে নিলে সেটা পাওয়া যাবে। খালেদা জিয়ার এমন কোনো জটিলতা নেই, যে জটিলতা সেটা সারা পৃথিবীতে ইনকিউরেবল, এটা কিউর করা যাবে না। লিভার ট্রান্সপ্লান্ট দরকার, সেই অবস্থা নেই। ফুসফুস পরিবর্তন করা দরকার, ওটার কোনো সুযোগ এখন নেই, ওই স্টেবিলিটি তার শরীরে নেই। তাহলে লন্ডন নেবে কেন? তারেক রহমান মান সম্মান বাঁচাতে নাকি? তারেক রহমান যে আসছেন না, না এসে যে বেকায়দায় পড়েছেন, এই পরিস্থিতি উত্তরণ করতে খালেদা জিয়া জীবিত থাকার মৃত্যু থাক নাটক করে লন্ডন নেবেন নাকি? এরকম হতে পারে, অসম্ভব নয়, আমরা এই সন্দেহ করবো। তো দর্শক, এখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, যিনি তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ। কেন ঘনিষ্ঠ? স্বাভাবিকভাবেই যেহেতু জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ, এবং জামাত ভেঙে যারা এসেছে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন, এটা একদম স্বাভাবিক। তো সেই জায়গায় মুজিবুর রহমান মঞ্জুকে খুব গুরুত্ব দিতেন। মুজিবুর রহমান মঞ্জু, নুরুল হক নূর, এদেরকে তারেক রহমান খুব গুরুত্ব দিতেন। তো মঞ্জু সাহেব বলেছেন তারেক রহমান দেশে ফেরার পথে বাধা দূর হোক, এর মানে বাধা আছে। এটা তারেক রহমানের বিশ্বস্ত রাজনৈতিক মিত্র জনাব মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য থেকে স্পষ্ট যে তারেক রহমানের দেশে ফেরতে বাধা আছে। কি বাধা, এটা কিন্তু আমরা জানি না। সরকার বলছে কোনো বাধা নেই, তাহলে বাধাটা হচ্ছে একটা অদৃশ্য বাধা। সে অদৃশ্য বাধা কি, এটা আমরা জানতে চাই। এই অদৃশ্য বাধার কথা এতদিন বিএনপি গোপন রেখেছে, মানে জাতিকে ভুল বুঝিয়েছে, জাতিকে বলেছে যে কোনো বাধা নেই। এখন তাহলে বিএনপি ভুল বুঝিয়েছে না সরকার ভুল বুঝিয়েছে? বিএনপি তো কোনোদিন বলেনি যে বাধা আছে, আমরা এই কারণে আসতে পারিনি, বরং তারা বলেছে যে কোনো বাধা নেই, আসছি, এই যে অমুক দিন আসছি তমুক দিন আসছি, রেডি সব, যে কোনো সময় শুনবেন এসে গেছে। তাহলে বাধাটা কি? শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চাননি। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা টেনে হিসড়ে তাকে গাড়িতে তোলে। সেই কাহিনী, সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কলকাতার কিছু লেখক একটি বই প্রকাশ করেছেন, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অব দ্য আনফিনিশড রেভলিউশন। ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা। এই 3-4জন মিলে তারা এই বইটা লিখেছেন। সেখানে 4 তারিখে 2024 সালের 4 তারিখে এবং 5ই আগস্ট, 4 এবং 5ই আগস্ট গণভবনের ভিতরে কি কি ঘটেছিল তার বিস্তারিত তারা বর্ণনা দিয়েছে। তার মধ্যে নতুন নতুন কিছু যুক্ত হয়েছে, যেমন এই যে কোনোভাবেই যেতে চাইনি, এমনকি সজীব ওয়াজের জয় পুতুল রিকোয়েস্ট করার পরেও নাকি তিনি বসেছিলেন। তিনি বলেছিলেন যে এইভাবে চলে যাওয়া যে মরাই ভালো, এমন কথা তিনি বলছিলেন শেখ রেহানা নাকি। কিন্তু শেখ রেহানা শেষ ব্যক্তি যে একেবারে আঠার মতো লেগেছিল এবং ফোর্স করতেছিল যে যাতে তার বোন শেখ হাসিনা চলে যায়, কারণ কোনোভাবেই তাকে সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধান তাকে বোঝানোই যাচ্ছিল না যে জনতা যে ধেয়ে আসছে এবং এতে শুধু তার জীবন না, এখানে যারা নিরাপত্তা কর্মকর্তা এবং তারা প্রত্যেকেরই জীবন বিপন্ন হতে পারে। কিন্তু তিনি অনড় ছিলেন, তিনি চাচ্ছিলেন যে শক্তি প্রয়োগ করে হোক, যেভাবেই হোক না কেন তাদেরকে যাতে রুখে দেওয়া হয়। এবং সেই মর্মে তিনি যে কথা বলেছিলেন, এনএসআই ডিজিডিএফআই প্রধান সবাইকেই তিনি একটা কথা বলছিলেন যে এরা হচ্ছে ষড়যন্ত্রকারী, এরা ছাত্র না, এরা বহিঃশক্তি এখানে ইন্ধন দিচ্ছে, সুতরাং সেইভাবেই যাতে বিবেচনা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত পারা যায়নি। এখানে নতুন যে তথ্য, যে এনএসআই প্রধানকে শেখ হাসিনা শেষ মুহূর্তে ফোন করেছিল যে কি সংবাদ জানার জন্য। এনএসআই প্রধান পর্যন্ত বলছে যে ফার্ম গেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে, মানে ঝুলতেছিল। এই দৃশ্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে এবং প্রচন্ড রকম ক্ষোভ এবং ক্রোধ জেগেছে নগরবাসীর মধ্যে, এবং পরিস্থিতি আর সামাল দেওয়া যাবে না এবং দ্রুত যেন তিনি গণভবন ছাড়ে। পরে বিমান বাহিনীর প্রধান বুদ্ধি করে একটা হেলিকপ্টার নিয়ে আসে গণভবনের ভেতরে। সেই হেলিকপ্টারে তাকে তোলা হয়। তোলার পর সেই হেলিকপ্টার চলে যায় হচ্ছে তেজগাঁ বিমান ঘাঁটিতে। সেখানে থেকে তাকে গাড়িতে করে নেওয়া হচ্ছিল। তখন সে গাড়িতে উঠতে চাচ্ছিল না, তখন শেখ রেহানা টেনে হেসড়ে তাকে গাড়িতে তোলে। তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার ইচ্ছা ছিল যাতে তিনি দেশ ত্যাগ না করেন, যাতে দেশের থেকেই তিনি যাতে পরিস্থিতি সামাল দেয়। অন্যান্য কর্মকর্তাদেরকে তিনি বারবার বলছিলেন, কিন্তু পরিস্থিতি আর সেই দিকে
যায়নি। আর অন্যান্য বাকি যে ইতিহাস কাহিনীগুলি মোটামুটি সবারই জানা। মূলত সেনাপ্রধান প্রথমে ফোর্স করেন, এসে বলেন যে এক্ষুনি মানে গণভবন ছাড়তে হবে। তার প্রোটেস্ট করেন শেখ হাসিনা। এরপর ভারত থেকে একজন ফোন করেন, কে ফোন করেন এটা জানা যায়নি। সেখান থেকেও নির্দেশ দেওয়া হয় যে ভারত রেডি আছে, আপনি সেখানে চলে আসেন নিরাপদে। এবং তার আগের দিন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় এসেছিল, তারাও পরিস্থিতি বুঝে দেখে যে না, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে। এত কিছু অনুরোধ উপরোধের পরেও কিন্তু শেখ হাসিনার চেষ্টা ছিল দেশের থেকে যাওয়া, কিন্তু শেখ রেহানা এমনভাবে তাকে টানাহেঁচড়া করে এবং বাধ্য করে, এবং অন্যান্য কর্মকর্তারা পরে শেষ পর্যন্ত তিনি পালিয়ে যেতে বাধ্য হন। তো যেটা প্রথমে বলছিলাম যে শেখ হাসিনার এই পলায়ন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা যেহেতু ঘটেনি, বিশ্বে কয়েকটি ঘটনা আছে এরকম। তো সেগুলি এখন আন্তর্জাতিক গবেষকদের একটা গবেষণার বিষয়, যে কারণে কিছুদিন পরপর এই সংক্রান্ত নতুন নতুন তথ্য সামনে আসছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।